আসসালামু আলাইকুম। কখনো কি এমন হয়েছে যে আপনার প্রস্রাবের চাপ থাকা সত্ত্বেও আপনি প্রস্রাব করতে পারছেন না? অথবা প্রস্রাব করার পরও মনে হচ্ছে মূত্রাশয় খালি হয়নি। এই অস্বস্তিকর অবস্থাটি প্রস্রাব আটকে যাওয়া বা রিটেনশন অফ ইউরিন নামে পরিচিত। আজকের এই ভিডিওতে আমি এই প্রস্রাব আটকে যাওয়া বা রিটেনশন অফ ইউরিন নিয়েই আলোচনা করব। এই প্রস্রাব আটকে যাওয়া বা রিটেনশন অফ ইউরিন কি কারণে হয়ে থাকে এবং প্রস্রাব আটকে গেলে কি কি লক্ষণ প্রকাশ পায় এবং এই রোগটি নির্ণয় করতে হলে কি কি পরীক্ষা নিরীক্ষা করতে হয় এবং এর চিকিৎসা কি সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখলে এই রিটেনশন অফ ইউরিন বা প্রস্রাব আটকে যাওয়া মূলত কি কারণে হয়ে থাকে এবং প্রস্রাব আটকে গেলে কি কি লক্ষণ প্রকাশ পায়, এই রোগটি নির্ণয় করতে হলে কি কি পরীক্ষা নিরীক্ষা করতে হয় এবং এর চিকিৎসা সম্পর্কে বিস্তারিত ধারণা পাবেন। তাহলে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই এবং দেখার চেষ্টা করি। তাহলে প্রথমেই আমরা দেখব যে রিটেনশন অফ ইউরিন বা প্রস্রাব আটকে যাওয়ার মূলত কারণ কি? কি কি কারণে মূলত এই রিটেনশন অফ ইউরিন বা প্রস্রাব আটকে যায়? এই রিটেনশন অফ ইউরিন বা প্রস্রাব আটকে যাওয়ার প্রথম কারণ হচ্ছে এই যে প্রোস্টেট গ্ল্যান্ড, এই প্রোস্টেট গ্ল্যান্ড যদি কোনো কারণে বড় হয়ে যায়, এই প্রোস্টেট গ্ল্যান্ড বড় হওয়ার কারণে রিটেনশন অফ ইউরিন বা প্রস্রাব আটকে যেতে পারে। এই যে আমাদের দুপাশে দুটো কিডনি এবং কিডনির দুপাশে যে দুটি নালী, এই দুটো নালীকে বলা হয় ইউরেটার। এই ইউরেটারের মাধ্যমেই মূলত আমাদের প্রস্রাব ইউরিনারি ব্লাডারে জমা হয়। এই প্রস্রাব যেখানে জমা হয় সেটাকে বলে ইউরিনারি ব্লাডার বা মূত্রথলি। অর্থাৎ যেখানে প্রস্রাব এসে জমা হয়ে থাকে সেটাকে বলে মূত্রথলি এবং যে নালীর মাধ্যমে প্রস্রাব ইউরিনারি ব্লাডারের মধ্যে জমা হয় সেই নালীকে বলা হয় ইউরেটার এবং কিডনি হচ্ছে মূলত আমাদের ইউরিন প্রস্তুত করে বা তৈরি করে। তাহলে ইউরেটার দিয়ে হচ্ছে মূলত মূত্রথলিতে মূত্র জমা থাকে। মূত্র জমা যেখানে থাকে সেটাকে বলে ইউরিনারি ব্লাডার বা মূত্রথলি এবং এই মূত্রথলি যেই রাস্তা দিয়ে বের হয় সেটাকে বলে মূত্রনালী এবং মূত্রনালীর দুপাশে দুটি প্রোস্টেট গ্ল্যান্ড থাকে। এই প্রোস্টেট গ্ল্যান্ড মূলত একজন পুরুষের ক্ষেত্রেই থাকে, মহিলাদের কোনো প্রোস্টেট গ্ল্যান্ড থাকে না। কাজেই এই রিটেনশন অফ ইউরিন বা প্রস্রাব আটকে যাওয়া এই ঘটনাটা মূলত পুরুষের ক্ষেত্রে সবচাইতে বেশি ঘটে। মহিলাদের ক্ষেত্রেও ঘটে, তবে পুরুষের তুলনায় মহিলাদের কম ঘটে। তাহলে এই যে রিটেনশন অফ ইউরিন, এটার কজ কি কি, অর্থাৎ কি কি কারণে হতে পারে? কজেস অফ রিটেনশন অফ ইউরিন। তাহলে কজ কি? প্রথমে ১ নাম্বার কজ হচ্ছে এনলার্জ প্রোস্টেট, অর্থাৎ প্রোস্টেট গ্ল্যান্ড যদি বড় হয়ে যায়। এনলার্জ প্রোস্টেট গ্ল্যান্ড। এনলার্জ প্রোস্টেট গ্ল্যান্ড অর্থাৎ প্রোস্টেট গ্ল্যান্ড যদি বড় হয়ে যায়, এই যে আমাদের মূত্রনালী, মূত্রনালীর দুপাশে দুটি প্রোস্টেট গ্ল্যান্ড থাকে। এই প্রোস্টেট গ্ল্যান্ড যদি বড় হয়ে এই মূত্রনালী ব্লক হয়ে যায়, অর্থাৎ মূত্রনালীর ভিতরে যদি প্রোস্টেট গ্ল্যান্ডের মাংস এসে বৃদ্ধি পায় এবং এই মাংস বৃদ্ধি পাওয়ার কারণে যদি এই মূত্রনালী দিয়ে মূত্র ঠিকমতো নিঃসরণ হতে না পারে, অর্থাৎ বের হতে না পারে, অর্থাৎ এই যে মূত্রথলিতে মূত্র জমা হয়েছে, এই মূত্র যদি এই প্রোস্টেট গ্ল্যান্ডের বড়র কারণে এই মূত্রনালী যদি আটকে যায় এবং এখান থেকে যদি প্রস্রাব বের হতে না পারে, তখন এই কারণে মূলত এই রিটেনশন অফ ইউরিন বা প্রস্রাব আটকে যেতে পারে। তাহলে প্রথম কারণ হচ্ছে এনলার্জ প্রোস্টেট গ্ল্যান্ড, অর্থাৎ প্রোস্টেট গ্ল্যান্ডের বড় হওয়ার কারণে। এবং দ্বিতীয় কারণ হচ্ছে এই যে আমাদের মূত্রনালী যেখান দিয়ে মূত্র বের হয়, এই যে মূত্রনালী, এই মূত্রনালী যদি কোনো কারণে সংকীর্ণ হয়ে যায় বা চিকন হয়ে যায় বা সরু হয়ে যায় এবং সরু হওয়ার কারণে যদি এখান দিয়ে ঠিকমতো ইউরিন পাস হতে না পারে বা বের হতে না পারে, এই কারণেও এই রিটেনশন অফ ইউরিন বা প্রস্রাব আটকে যেতে পারে। তাহলে এই যে আমাদের প্রস্রাবের নালী বা প্রস্রাব যেখান দিয়ে বের হয়,
এখান দিয়ে যদি কোনো কারণে সরু হয়ে যায় বা চিকন হয়ে যায়, এই নালী দিয়ে যদি প্রস্রাব বের হতে না পারে, এটাকে মেডিকেলের ভাষায় বলে ইউরেথ্রাল স্ট্রিকচার। ইউরেথ্রাল স্ট্রিকচার অর্থাৎ এই যে মূত্রনালী যদি কোনো কারণে সরু হয়ে যায় বা চিকন হয়ে যায়, এই কারণেও রিটেনশন অফ ইউরিন হতে পারে বা প্রস্রাব আটকে যেতে পারে। তৃতীয় কি কারণে হতে পারে রিটেনশন অফ ইউরিন? তৃতীয় কারণ হচ্ছে এই যে আমাদের ইউরিনারি ব্লাডার, এই ইউরিনারি ব্লাডারের মধ্যে যে মূত্র জমা থাকে, অর্থাৎ যেখানে মূত্র জমা থাকে সেটাকে বলে ইউরিনারি ব্লাডার। এই ইউরিনারি ব্লাডারের মধ্যে, অর্থাৎ এইখান দিয়ে যে প্রস্রাব বের হবে, মূত্র বের হবে, মূত্রনালী, এই ইউরিনারি ব্লাডারের মধ্যে যদি কোনো কারণে স্টোন হয়, অর্থাৎ পাথর হয়, এই পাথরের কারণে যদি এই আমাদের মূত্রনালী ব্লক হয়ে যায়, তাহলেও এখান দিয়ে ইউরিন বের হতে পারে না, এবং সেই কারণেও মূলত রিটেনশন অফ ইউরিন হতে পারে। তাহলে ইউরিনারি ব্লাডার স্টোন, ইউরিনারি ব্লাডার স্টোন অর্থাৎ ইউরিনারি ব্লাডারের মধ্যে যদি কোনো কারণে পাথর হয়, এখানে পাথর হওয়ার কারণে যদি এই মূত্র নালী যদি আটকে যায় বা বন্ধ হয়ে যায়, সেখান দিয়ে যদি মূত্র বের হতে না পারে, তাহলেও এই ইউরিনারি রিটেনশন অফ ইউরিন বা প্রস্রাব আটকে যেতে পারে। তারপর কি কারণে হতে পারে? তার 4 নাম্বার কারণ হচ্ছে এই যে ইউরিনারি ব্লাডার, এই ইউরিনারি ব্লাডারের মধ্যে যদি কোনো কারণে ইনফেকশন হয়, কোনো ব্যাকটেরিয়া অথবা কোনো ভাইরাস অথবা কোনো ফাঙ্গাস, এই ধরনের কোনো জীবাণু দিয়ে যদি এই ইউরিনারি ব্লাডারে ইনফেকশন হয়, অর্থাৎ ইনফেকশনের কারণে, বিভিন্ন ধরনের ইনফেকশনের কারণে, সংক্রমণের কারণেও মূলত এই রিটেনশন অফ ইউরিন হতে পারে। এবং তারপর কি কারণে হতে পারে? এই যে কিডনির মধ্যে যে দুপাশে দুটি ইউরেটার, যে ইউরেটারের মাধ্যমে মূলত ইউরিনারি ব্লাডারের মধ্যে প্রস্রাব এসে জমা হয়, এই ইউরেটারের মধ্যে যদি কোনো কারণে যদি স্টোন হয়, অর্থাৎ কিডনির যে দুটি ইউরেটার, এই ইউরেটারের মধ্যে যদি কোনো কারণে কোনো জায়গায় কোনো স্টোন বা পাথর হয়, অর্থাৎ তাহলে ইউরেটার স্টোন, কিডনি ইউরেটার স্টোন, এই কিডনি ইউরেটার স্টোনের কারণে মূলত আমাদের রিটেনশন অফ ইউরিন বা প্রস্রাব আটকে যেতে পারে। তাহলে এই প্রস্রাব আটকে যাওয়ার মূলত এই কয়েকটা কারণে মূলত প্রস্রাব আটকে যায়। একটা হচ্ছে যে প্রোস্টেট গ্ল্যান্ড যদি অতিরিক্ত বড় হয়ে যায়, এবং প্রোস্টেট গ্ল্যান্ড বড় হওয়ার কারণে যে আমাদের মূত্রনালী, এই মূত্রনালী যদি ব্লক হয়ে যায় বা বন্ধ হয়ে যায়, সেখান থেকে যদি পর্যাপ্ত পরিমাণে ইউরিন পাস হতে না পারে, তাহলে রিটেনশন অফ ইউরিন হতে পারে। দ্বিতীয় কারণ হচ্ছে যে এই যে আমাদের মূত্রনালী, এই মূত্রনালী যদি কোনো কারণে কোনো জায়গায় সংকীর্ণ হয়ে যায় বা চিকন হয়ে যায় বা সরু হয়ে যায়, এবং সরু হওয়ার কারণে যদি প্রস্রাব ঠিক মতো বের হতে না পারে, তাহলেও রিটেনশন অফ ইউরিন হতে পারে। তৃতীয়ত কারণ হচ্ছে যে ইউরিনারি ব্লাডার বা মূত্রথলি, যেখানে মূলত প্রস্রাব জমা হয়, সেই মূত্রথলিতে যদি কোনো কারণে স্টোন বা পাথরের সৃষ্টি হয়, এবং সেই পাথরের কারণে যদি আমাদের মূত্রনালী আটকে যায়, সেখান দিয়ে যদি ইউরিন পাস হতে না পারে, বের হতে না পারে, সেই কারণেও মূলত এই ইউরিনারি রিটেনশন অফ ইউরিন বা প্রস্রাব আটকে যেতে পারে। তারপর কি হতে পারে? যে এই যে ইউরিনারি ব্লাডার বা মূত্রথলি, যেখানে প্রস্রাব জমা থাকে, সংরক্ষিত অবস্থায় থাকে, সেইখানে যদি কোনো ইনফেকশন হয়, ব্যাকটেরিয়া, ভাইরাস বা ফাঙ্গাস দ্বারা কোনো ইনফেকশন হয়, তাহলেও এই রিটেনশন অফ ইউরিন বা প্রস্রাব আটকে যেতে পারে। এবং কিডনির ইউরেটার, যে কিডনির সাথে যে দুটো নালী থাকে, সেই ইউরেটারের মধ্যে যদি কোনো কারণে স্টোন হয়, তাহলেও এই রিটেনশন অফ ইউরিন হতে পারে। তাছাড়াও আরো বিভিন্ন কারণে এই রিটেনশন অফ ইউরিন হতে পারে। তাহলে এইগুলোই হচ্ছে মূলত রিটেনশন অফ ইউরিনের মূল কারণ। তাহলে এই যে রিটেনশন অফ ইউরিন বা প্রস্রাব আটকে গেল, এই প্রস্রাব আটকে যাওয়ার কারণে কি কি অসুবিধা হয় বা কি কি লক্ষণ প্রকাশ পায়, সেই সম্পর্কে এখন আমরা দেখব। তাহলে এই যে রিটেনশন অফ ইউরিন হওয়ার ফলে কি কি সিমটমস প্রকাশ পায় বা কি কি লক্ষণ প্রকাশ পায়, সিমটমস গুলো কি কি, লক্ষণগুলো কি কি, সেই লক্ষণগুলো সম্পর্কে আমরা এখন দেখব যে লক্ষণ কি প্রকাশ পায়, রোগীর কি কি অসুবিধা হতে পারে। প্রথমেই যেই অসুবিধা হবে হচ্ছে, সেটা হচ্ছে এই যে ইউরিনারি ব্লাডারের মধ্যে ইউরিন জমা হয়ে আছে,
সেটা যদি কোনো কারণে এখান দিয়ে বের হতে না পারে তাহলে কি হবে? প্রথমেই হচ্ছে যে প্রস্রাব কম হবে, যেটাকে মেডিকেলের ভাষায় বলে অলিগো ইউরিয়া। অর্থাৎ অলিগো ইউরিয়া হবে, অর্থাৎ প্রস্রাব পরিমাণে কমে যাবে, অর্থাৎ প্রস্রাব যতটুকু হওয়ার কথা সেটা হতে পারবে না। তাহলে প্রথম লক্ষণ হচ্ছে অলিগো ইউরিয়া বা প্রস্রাব পরিমাণে কমে যাবে। দ্বিতীয় কি লক্ষণ প্রকাশ পাবে? দ্বিতীয় লক্ষণ হচ্ছে যে যেহেতু এই যে মূত্রনালী দিয়ে প্রস্রাব পরিমাণে বের হতে পারতেছে না, এখানে প্রোস্টেট গ্ল্যান্ডের বাড়তির কারণে এখানে প্রস্রাব এইখানে জমা হচ্ছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে বের হতে পারতেছে না। এই নালীটা সরু হয়ে গেছে বা চিকন হয়ে গেছে, যার কারণে প্রস্রাব ফোঁটা ফোঁটা হতে পারে, যেটাকে মেডিকেলের ভাষায় বলে ড্রপ ইউরিনেশন। ড্রপ ইউরিনেশন অর্থাৎ ফোঁটা ফোঁটা প্রস্রাব হতে পারে। তারপর তৃতীয় কি লক্ষণ প্রকাশ পেতে পারে? তৃতীয় লক্ষণ প্রকাশ পেতে পারে হচ্ছে পেইন অর্থাৎ ব্যথা। চতুর্থ কি লক্ষণ প্রকাশ পেতে পারে? চতুর্থ লক্ষণ প্রকাশ পেতে পারে হচ্ছে বার্নিং সেন্সেশন অফ ইউরিন। বার্নিং সেন্সেশন অফ ইউরিন অর্থাৎ মূত্র ত্যাগের সময় ব্যথা করতে পারে বা জ্বালাপোড়া করতে পারে। এই যে মূত্র ইউরিনারি ব্লাডারের মধ্যে জমা হয়ে আছে সেটা পর্যাপ্ত পরিমাণে বের হতে পারতেছে না, এই কারণে এখানে একটা চাপের সৃষ্টি হচ্ছে। এখানে মূত্র পরিমাণে অনেক আছে কিন্তু এখানে চাপের কারণে পর্যাপ্ত পরিমাণে মূত্র এখান দিয়ে বের হতে পারতেছে না, যার কারণে এখানে একটা চাপের সৃষ্টি হয় এবং চাপের কারণে এখানে পেইন বা ব্যথা হতে পারে এবং এই চাপের কারণে এখানে বার্নিং সেন্সেশন হতে পারে অর্থাৎ জ্বালা পোড়া করতে পারে। তাহলে পঞ্চম কি লক্ষণ প্রকাশ পায়? তাহলে প্রথম লক্ষণ হচ্ছে যে অলিগো ইউরিয়া অর্থাৎ প্রস্রাব কম হতে পারে। দ্বিতীয় লক্ষণ হচ্ছে ড্রপ ইউরিনেশন অর্থাৎ প্রস্রাব ফোঁটা ফোঁটা হতে পারে। তৃতীয় লক্ষণ হচ্ছে পেইন বা ব্যথা হতে পারে। চতুর্থত হচ্ছে বার্নিং সেন্সেশন অফ ইউরিন অর্থাৎ প্রস্রাব করতে জ্বালা পোড়া হতে পারে এবং পঞ্চমত যে লক্ষণটি প্রকাশ পেতে পারে সেটি হচ্ছে যে এই যে ইউরিনারি ব্লাডারের মধ্যে প্রস্রাব জমা হচ্ছে সেটা পর্যাপ্ত পরিমাণে বের হতে পারতেছে না। এই ইউরিনারি ব্লাডারের মধ্যে এই ইউরিন অধিক সময় থাকার কারণে বা অনেক সময় থাকার কারণে এই ইউরিনারি ব্লাডারের মধ্যে কি হতে পারে? ইনফেকশন হতে পারে, যার কারণে ইউটিআই হতে পারে অর্থাৎ ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হতে পারে। ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হতে পারে এবং ৬ নাম্বার কি লক্ষণ প্রকাশ পেতে পারে? ৬ নাম্বার লক্ষণ প্রকাশ পেতে পারে যে রোগীর ফিভার থাকতে পারে অর্থাৎ জ্বর থাকতে পারে। ইনফেকশনের কারণে যেহেতু এই ইউরিনারি ব্লাডার বা মূত্রথলিতে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, ভাইরাস বা ফাঙ্গাস দ্বারা ইনফেকশন যদি হয় তাহলে সেই ক্ষেত্রে রোগীর ফিভার বা জ্বর হতে পারে অর্থাৎ শরীরের তাপমাত্রা বেড়ে যেতে পারে। ৭ নম্বরে কি লক্ষণ প্রকাশ পেতে পারে? ৭ নম্বরের লক্ষণ হচ্ছে যে রোগীর তলপেটে ব্যথা করতে পারে, লোয়ার অ্যাবডোমিনাল পেইন। লোয়ার অ্যাবডোমিনাল পেইন হতে পারে অর্থাৎ তলপেটে ব্যথা করতে পারে। তলপেটে ব্যথা করতে পারে কেন? যেহেতু প্রস্রাব ইউরিনারি ব্লাডারের মধ্যে জমা হয়ে আছে, সেই প্রস্রাব পর্যাপ্ত পরিমাণে বের হতে পারতেছে না বা একদম আটকে গেছে। এই কারণে লোয়ার অ্যাবডোমিনাল পেইন হতে পারে অর্থাৎ তলপেটে ব্যথা করতে পারে এবং তলপেট ফুলে যেতে পারে। তলপেট ফুলে যেতে পারে, পেট ফুলে যেতে পারে, পেট ফুলে যেতে পারে। কেন পেট ফুলে যেতে পারে? এই যে ইউরিনারি ব্লাডারের মধ্যে ইউরিন জমা হয়ে আছে, সেই ইউরিন পর্যাপ্ত পরিমাণে বের হতে পারতেছে না বা একদম বের হতে পারতেছে না, একদম আটকে গেছে। সেই আটকে যাওয়ার কারণে এই ইউরিন অতিরিক্ত জমা হওয়ার কারণে তলপেট ফুলে যেতে পারে এবং সেই ক্ষেত্রে প্রচন্ড পরিমাণে ব্যথা হতে পারে, সিভিয়ার পেইন হতে পারে অর্থাৎ সিভিয়ার লোয়ার অ্যাবডোমিনাল পেইন হতে পারে। তাহলে এই রিটেনশন অফ ইউরিন বা প্রস্রাব আটকে গেলে এই ধরনের লক্ষণগুলো প্রকাশ পায়। প্রথম হচ্ছে যে তার অলিগো ইউরিয়া হবে অর্থাৎ প্রস্রাব পরিমাণে কমে যাবে, যতটুকু হওয়ার কথা ততটুকু হবে না। তারপরে হচ্ছে ফোঁটা ফোঁটা প্রস্রাব হবে। তারপর হচ্ছে যে প্রস্রাব করতে পেইন হবে বা ব্যথা হবে, তলপেটে ব্যথা করতে পারে এবং সেখানে প্রস্রাব করার সময় প্রস্রাবে জ্বালা পোড়া থাকতে পারে এবং প্রস্রাব যতটুকু হওয়ার কথা ততটুকু হতে পারতেছে না, এই কারণে তলপেট ফুলে যেতে পারে এবং সেখানে প্রচন্ড ব্যথা হতে পারে অর্থাৎ সিভিয়ার পেইন হতে পারে।
এবং যেহেতু এই ইউরিনারি ব্লাডারের মধ্যে অধিক সময় প্রস্রাব জমা থাকতেছে, সেই কারণে সেখানে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস দ্বারা ইনফেকশন হতে পারে। সেই কারণে সেখানে ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হতে পারে। অর্থাৎ এই ইনফেকশনটা অনেক সময় গ্রো করে উপরের দিকে উঠতে পারে। অর্থাৎ এই ট্র্যাক্টের মধ্যে পুরো ইনফেকশন হতে পারে, যেটাকে বলে ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। এই সমস্ত লক্ষণগুলোই মূলত প্রকাশ পায়। তাহলে এই যে রিটেনশন অফ ইউরিন বা প্রস্রাব আটকে গেল বা বন্ধ হয়ে গেল, এই রিটেনশন অফ ইউরিন যদি আমি নির্ণয় করতে চাই, তাহলে কি কি পরীক্ষা নিরীক্ষা আমাকে করতে হবে বা কি কি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে, কি কি ক্লিনিক্যাল ইনভেস্টিগেশনের মাধ্যমে এই রিটেনশন অফ ইউরিনটাকে ডিটেকশন করা যায় বা নির্ণয় করা যায়, কি কি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এই রিটেনশন অফ ইউরিন বা প্রস্রাব আটকে যাওয়াটাকে নির্ণয় করা যায়। তাহলে ক্লিনিক্যাল ইনভেস্টিগেশন কি? ক্লিনিক্যাল ইনভেস্টিগেশন হচ্ছে পরীক্ষা নিরীক্ষা, যে প্রথমে হচ্ছে ইউএসজি অর্থাৎ আল্ট্রাসোনোগ্রাফি অফ হোল অ্যাবডোমেন করা যেতে পারে। অর্থাৎ সম্পূর্ণ পেটের আলট্রার মাধ্যমে এই রিটেনশন অফ ইউরিন বা প্রস্রাব আটকে যাওয়াটাকে নির্ণয় করা যেতে পারে। দ্বিতীয় কি করা যেতে পারে? দ্বিতীয় হচ্ছে ইউএসজি অফ কেইউবি অর্থাৎ কিডনি ইউরেটার ব্লাডার, আল্ট্রাসোনোগ্রাফি অফ কিডনি ইউরেটার ব্লাডার। কিডনি দেখার মাধ্যমে, ইউরেটার দেখার মাধ্যমে এবং ইউরিনারি ব্লাডার, এই তিনটা দেখার মাধ্যমে মূলত এই রিটেনশন অফ ইউরিন বা প্রস্রাব আটকে যাওয়াকে নির্ণয় করা যায় বা ডিটেকশন করা যায়। তৃতীয় কিসের মাধ্যমে করা যায়? তৃতীয় হচ্ছে ইউরিন ফর আরই অর্থাৎ প্রস্রাব টেস্টের মাধ্যমে করা যায়। ইউরিন ফর আরই বা এমই অর্থাৎ ইউরিন প্রস্রাবের রুটিন এক্সামিনেশন এবং মাইক্রোস্কোপিক এক্সামিনেশন। আরতে হচ্ছে রুটিন, ইতে হচ্ছে এক্সামিনেশন এবং এমতে হচ্ছে মাইক্রোস্কোপিক, ইতে হচ্ছে এক্সামিনেশন। তাহলে এই রিটেনশন অফ ইউরিন বা প্রস্রাব আটকে যাওয়া, এটাকে নির্ণয় করতে হলে মূলত আল্ট্রাসোনোগ্রাফি এবং ইউরিনের পরীক্ষার মাধ্যমে করা যায়। আল্ট্রাসোনোগ্রাফি অফ হোল অ্যাবডোমেন অথবা আল্ট্রাসোনোগ্রাফি অফ কেইউবি কিডনি ইউরেটার ব্লাডার, এই তিনটাকে দেখার মাধ্যমে মূলত এটিকে ডিটেকশন করা যায় বা নির্ণয় করা যায়। অথবা সাথে ইউরিন আরই অথবা এমই বা ইউরিনের রুটিন এক্সামিনেশন এবং মাইক্রোস্কোপিক এক্সামিনেশনের মাধ্যমে মূলত এই রিটেনশন অফ ইউরিন বা প্রস্রাব আটকে যাওয়া, এটাকে ডিটেকশন বা নির্ণয় করা যায়। তাহলে এই যে রিটেনশন অফ ইউরিন বা প্রস্রাব আটকে গেল, এটার ট্রিটমেন্ট বা চিকিৎসা কি? এটাকে কিভাবে চিকিৎসা করা যায়? এই রিটেনশন অফ ইউরিন বা প্রস্রাব আটকে যাওয়া, এটাকে মূলত লক্ষণ অনুযায়ী বা এটা কিসের দ্বারা হয়েছে, কোন কারণে হয়েছে, সেই কারণ অনুযায়ী ট্রিটমেন্ট করতে হবে। এটি যদি প্রোস্টেট গ্ল্যান্ড বড় হওয়ার কারণে হয়ে থাকে, তাহলে প্রোস্টেট গ্ল্যান্ডটাকে অপসারণ করতে হবে। তাহলে এটাকে সার্জারি করতে হবে। এই ধরনের সার্জারি করে মূলত হচ্ছে ইউরোলজিস্ট সার্জারি ডাক্তার যারা, তারাই মূলত এই ধরনের অপারেশন করে এই যে প্রোস্টেট গ্ল্যান্ড বেড়ে গেছে, এই প্রোস্টেট গ্ল্যান্ডের মাংস যেটুকু এই প্রস্রাবের নালীর ভিতরে এসে পড়ছে, সেইটুকুকে অপসারণ করতে হয়। অর্থাৎ যেটুকু মাংস ভিতরে এসে পড়ছে, এই মাংসটুকুকে অপসারণ করতে হয়। এটি করে মূলত ইউরোলজিস্ট সার্জন। একজন ইউরোলজিস্ট সার্জনকে দেখাতে হবে এবং সে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করার মাধ্যমে যদি প্রোস্টেট গ্ল্যান্ড বেড়ে থাকে, তাহলে এই প্রোস্টেট গ্ল্যান্ড অপারেশন করলেই মূলত এই রিটেনশন অফ ইউরিন থেকে মুক্তি পাওয়া সম্ভব। আর যদি এই যে প্রস্রাবের নালী, এই নালী যদি কোনো কারণে চিকন হয়ে যায়, তাহলে সেটাও অপসারণ করে অপারেশনের মাধ্যমে এই নালীটাকে মূলত প্রশস্ত করতে হবে। এই নালীটাকে যতটুকু চিকন হয়ে গেছে বা যেখান থেকে সরু হয়ে গেছে, সেই সরুটুকু অপারেশনের মাধ্যমে সেটাকে প্রশস্ত করতে হবে বা বড় করতে হবে। তাহলেই মূলত এই প্রস্রাব আটকে যাওয়া রোধ করা যাবে। তারপর এই যে প্রোস্টেট গ্ল্যান্ড, এই প্রোস্টেট গ্ল্যান্ড যদি অতিরিক্ত বড় না হয়, অল্প পরিমাণে যদি বড় হয়, তাহলে এই মূত্রনালী, এই মূত্রনালীকে প্রশস্ত করার জন্য কিছু ঔষধ আছে, কিছু মেডিসিন আছে। যেমন টামসুলোসিন গ্রুপের এক ধরনের ঔষধ আছে, যেটি সবচাইতে বেশি চলে হচ্ছে ইউরোম্যাক্স, যেটির গ্রুপ হচ্ছে টামসুলোসিন। এই টামসুলোসিন কি করে? এই টামসুলোসিন করে মূলত যে এই যে আমাদের প্রস্রাবের নালী, এই প্রস্রাবের নালীতে যদি কোনো সরু থাকে বা মাংস একটু একটু বাড়ো থাকে, তাহলে সেটাকে প্রশস্ত করাই হচ্ছে মূলত এই টামসুলোসিনের কাজ, অর্থাৎ ইউরোম্যাক্স। তাহলে ট্রিটমেন্ট আমরা যদি একটু দেখি যে এটার মূলত ট্রিটমেন্ট কি,
তাহলে যদি প্রোস্টেট গ্ল্যান্ড অতিরিক্ত বেড়ে যায় বা অতিরিক্ত মাংসর কারণে যদি এই রিটেনশন অফ ইউরিন হয়, অর্থাৎ যদি প্রস্রাব আটকে যায়, তাহলে এই মাংস যেটুকু বেড়েছে সেইটুকু মূলত অপসারণ করতে হয়। এটা করে কি মূলত ইউরোলজিস্ট সার্জন। তাহলে ট্রিটমেন্ট অফ রিটেনশন অফ ইউরিন, প্রস্রাব আটকে যাওয়ার চিকিৎসা কি? প্রথম চিকিৎসা হচ্ছে সার্জারি। যদি প্রোস্টেট গ্ল্যান্ড অতিরিক্ত বেড়ে যায়, সার্জারি করে কে? মূলত ইউরোলজিস্ট সার্জন। ইউরোলজিস্ট সার্জন, একজন ইউরোলজিস্ট সার্জনকে দেখাতে হবে, সেই মূলত ব্যবস্থা করবে। আর যদি এই প্রস্রাবের নালী যদি চিকন হয়ে যায়, তাহলে এইটাও মূলত হচ্ছে সার্জারি কেসের মাধ্যমে, সার্জারি করার মাধ্যমে এই নালীটাকে প্রশস্ত করে দিতে হবে। তাহলে এই রিটেনশন অফ ইউরিন থেকে মুক্তি পাওয়া যাবে। এবং তৃতীয়ত হচ্ছে যে, যেটা বললাম সেটা হচ্ছে টামসুলোসিন। টামসুলোসিন গ্রুপের ঔষধের মাধ্যমে এই মূত্রনালীকে মূলত মোটামুটি প্রশস্ত রাখা যায়। অর্থাৎ এই টামসুলোসিন গ্রুপের ওষুধ যাদের মূলত বয়স বেশি হয়ে গেছে, এই প্রোস্টেট গ্ল্যান্ড মূলত বড় হয়, তাদের বয়স 40 আপ হয় বা 50 আপ হয়ে যায়, তাদের ক্ষেত্রে মূলত এই প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যাগুলো বেড়ে যায়। এবং যাদের সার্জারি করার মতো অবস্থা না থাকে, তাদের মূলত এই টামসুলোসিন গ্রুপের ওষুধ সারা জীবন খেতে হয়। তারপর হচ্ছে কিছু সিম্পটোমেটিক ট্রিটমেন্ট করা হয়, কিছু সিম্পটোমেটিক ট্রিটমেন্ট করা হয়। সিম্পটোমেটিক ট্রিটমেন্টের মধ্যে কি? সিম্পটোমেটিক ট্রিটমেন্টের মধ্যে হচ্ছে এই যে ইউরিনারি ব্লাডারের মধ্যে মূত্র জমা হয়ে আছে, সেটা বের হতে পারতেছে না, যার কারণে এখানে চাপ পড়ে এবং সেখানে বার্নিং সেন্সেশন হয় এবং পেইন হয়, ব্যথা হয়। এর জন্য মূলত কিছু এনএসএআইডি ব্যবহার করা যায়, অর্থাৎ নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস। নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগসের মধ্যে কি আছে? যেমন সুলিনডাক ব্যবহার করা যেতে পারে। সুলিনডাক, সুলিনডাক 200 মিলিগ্রাম ট্যাবলেট, একটা করে দিনে 2 বার 10 দিন। এটা হচ্ছে সিম্পটোমেটিক ট্রিটমেন্ট, অর্থাৎ ব্যথাটা কমানোর জন্য। বা এখানে ন্যাপ্রোক্সেনও ব্যবহার করা যেতে পারে। ন্যাপ্রোক্সেন 500 মিলিগ্রাম, একটা করে 2 বার 7 দিন। অথবা এখানে টাইমোনিয়াম মিথাইল সালফেট ব্যবহার করা যেতে পারে। এখানে টাইমোনিয়াম মিথাইল সালফেট ব্যবহার করা যেতে পারে। ট্যাবলেট টাইমোনিয়াম মিথাইল সালফেট, টাইমোনিয়াম মিথাইল সালফেট 50 মিলিগ্রাম, একটা করে 3 বার 7 দিন। এবং পাশাপাশি যদি এই ইউরিনারি ব্লাডারে ইনফেকশনের কারণে এই রিটেনশন অফ ইউরিন হয়, তাহলে অবশ্যই একটি অ্যান্টিবায়োটিক্স দিতে হবে। অ্যান্টিবায়োটিক্স দিতে হবে। অ্যান্টিবায়োটিক্স, অ্যান্টিবায়োটিক্সের মধ্যে কি দেওয়া যেতে পারে? অ্যান্টিবায়োটিক্সের মধ্যে মূলত সিপ্রোফ্লক্সাসিন দেওয়া যেতে পারে। সিপ্রোফ্লক্সাসিন 500 মিলিগ্রাম, একটা করে 2 বার 7 থেকে 10 দিন। 7 থেকে 10 দিন। এবং দেওয়া যেতে পারে ট্যাবলেট লিভোফ্লক্সাসিন। লিভোফ্লক্সাসিন গ্রুপের অ্যান্টিবায়োটিক দেওয়া যেতে পারে। লিভোফ্লক্সাসিন 500 মিলিগ্রাম, একটা করে একবার 7 থেকে 10 দিন। অথবা এখানে সেফেক্সিম দেওয়া যেতে পারে, অথবা সেফুরক্সিম ক্লাভলানিক অ্যাসিডও দেওয়া যেতে পারে। অর্থাৎ ইনফেকশনের উপর নির্ভর করে অ্যান্টিবায়োটিক চুজ করতে হবে, বা ইনফেকশন কিরকম আছে সেই অনুসারে মূলত অ্যান্টিবায়োটিক চুজ করতে হবে, বা সেই অনুসারে অ্যান্টিবায়োটিক দিতে হবে। এবং অ্যান্টিবায়োটিক অনুসারে তার ডোজ নির্ধারণ করতে হবে এবং ডিউরেশন নির্ধারণ করতে হবে।
তাহলে আমাদের সিম্পটোমেটিক ট্রিটমেন্টের মধ্যে কি, যদি ব্যথা থাকে তাহলে ব্যথার জন্য NSAID অর্থাৎ নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ, সেখানে সুলিন ড্রাগ দেওয়া যেতে পারে, ন্যাপ্রোক্সেন দেওয়া যেতে পারে, অথবা ট্রামাডোলল হাইড্রোক্লোরাইড দেওয়া যেতে পারে 50 মিলিগ্রামের ক্যাপসুল, অথবা টাইমোনিয়াম মিথাইল সালফেট দেওয়া যেতে পারে একটা করে 3 বার। সাথে অ্যান্টিবায়োটিক দেওয়া যেতে পারে যদি ইনফেকশন থাকে। অ্যান্টিবায়োটিক্সের মধ্যে সিপ্রোফ্লক্সাসিন দেওয়া যেতে পারে, অথবা লিভোফ্লক্সাসিন দেওয়া যেতে পারে, অথবা সেফুরোক্সিম ক্লাবুলানিক অ্যাসিড দেওয়া যেতে পারে। সেক্ষেত্রে সেফেক্সিম দেওয়া যেতে পারে, অর্থাৎ ইনফেকশনের ধরন অনুযায়ী অ্যান্টিবায়োটিক দেওয়া যেতে পারে এবং সেটার ডোজ এবং ডিউরেশন অ্যান্টিবায়োটিকের উপর নির্ভর করে দেওয়া যেতে পারে। এবং সাথে একটি কি দেওয়া যেতে পারে, একটি অ্যান্টি আলসারেন্ট দেওয়া যেতে পারে। অ্যান্টি আলসারেন্ট, যেহেতু আমরা একটি NSAID দিছি, NSAID দিলে অবশ্যই একটি অ্যান্টি আলসারেন্ট ড্রাগ দিতে হবে। অ্যান্টি আলসারেন্টের মধ্যে যেমন ওমিপ্রাজোল বা ল্যান্সোপ্রাজোল বা প্যান্টোপ্রাজোল বা র্যাবিপ্রাজোল, যে কোনো গ্রুপের একটি অ্যান্টি আলসারেন্ট ড্রাগ দিতে হবে। তাহলে এই হলো মূলত ট্রিটমেন্ট। এবং ইমার্জেন্সি কেসে এই যে ইউরিনারি রিটেনশন হলো বা রিটেনশন অফ ইউরিন হলো বা প্রস্রাব আটকে গেল, সেই ক্ষেত্রে কি হবে, রোগীর প্রচন্ড পেইন হবে এবং তলপেট ফুলে যেতে পারে। সেই ক্ষেত্রে প্রাথমিকভাবে এই ইউরিনটাকে নির্গত করার জন্য এখানে একটি ক্যাথেটার ব্যবহার করা যেতে পারে, যে ক্যাথেটারটা মূলত ইউরিনারি ব্লাডার পর্যন্ত দিলে সেখান থেকে ইউরিনটা পাস হয়ে যাবে এবং রোগী বিভিন্ন সিমটমস থেকে মোটামুটি আর কি রিলিফ পাবে। তাহলে প্রথম চিকিৎসা হচ্ছে এই রিটেনশন অফ ইউরিনের, অর্থাৎ প্রস্রাব যদি কারো আটকে যায় তাহলে প্রথম চিকিৎসা হতে হবে যে রোগীকে একটি ক্যাথেটার পরিয়ে দিতে হবে। ক্যাথেটার পরানোর মাধ্যমে রোগীর প্রস্রাব ইউরিনারি ব্লাডার থেকে বের করে আনতে হবে, যার কারণে রোগীর অ্যাবডোমিনাল পেইনটা কমে যাবে এবং রোগীর যদি তলপেটে অস্বস্তি বা ফুলাভাব থাকে তাহলে সেটা এই ক্যাথেটার পরানোর মাধ্যমে কমে যাবে। তারপর হচ্ছে রোগীর প্রয়োজনে ইনভেস্টিগেশন করিয়ে পরীক্ষা নিরীক্ষা করার মাধ্যমে তারপর মূলত এটাকে নির্ণয় করতে হবে যে কোন কারণে মূলত তার এই রিটেনশন অফ ইউরিন হয়েছে বা কোন কারণে তার প্রস্রাব মূলত আটকে গেছে, সেই কারণ অনুসারে তাকে চিকিৎসা দিতে হবে। তাহলে এই ছিল মূলত রিটেনশন অফ ইউরিন নিয়ে ভিডিও, যে রিটেনশন অফ ইউরিন বা প্রস্রাব কি কারণে আটকে যায় এবং এই প্রস্রাব আটকে যাওয়ার কারণ কি কি, বা এই প্রস্রাব আটকে গেলে কি কি লক্ষণ প্রকাশ পায়, কি কি অসুবিধা হয়, এবং এই রিটেনশন অফ ইউরিন বা প্রস্রাব আটকে যাওয়া এটা নির্ণয় করতে হলে কি কি পরীক্ষা নিরীক্ষা করতে হয়, ক্লিনিক্যাল ইনভেস্টিগেশন কি কি করতে হয় এবং এর মূলত চিকিৎসা কি, এর চিকিৎসা মূলত এর কারণ অনুসারে চিকিৎসা দিতে হয়। আশা করি আজকের ভিডিও থেকে এই রিটেনশন অফ ইউরিন বা প্রস্রাব কি কারণে আটকে যায় সেই সম্পর্কে বিস্তারিত একটি ধারণা পেয়েছেন। যদি ভিডিও থেকে একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, একটি কমেন্টস করবেন, অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন এবং যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় দিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।